ইরান ও আমেরিকার মধ্যে যে চুক্তিটা হলো তা পুরোটাই কিন্তু একতরফা। আমি যেমনটা আগের ভিডিওগুলোতে আপনাদের বলেছিলাম, ডোনাল্ড ট্রাম্প শুধু যে অস্ত্র সমর্পণ করেছেন তাই নয়, তিনি রীতিমতো হাঁটু গেড়ে বসে পড়েছেন। আপনি ইরানের সুপ্রিম লিডারকে মেরে ফেললেন, তারপর যিনি পরবর্তী সুপ্রিম লিডার হলেন তার স্ত্রী সন্তানদেরও সরিয়ে ফেললেন দুনিয়া থেকে। পুরো দেশটাকেই আপনারা তো তছনছ করলেন। এখন বাধ্য হয়ে শেষ চেষ্টা করা। ইরান ঠিক সেই লেভেলে গিয়ে লড়াই কিন্তু করেছে। আমেরিকার একটা শর্ত ছিল, ইরান যে টাকাটা পাবে তা কিভাবে খরচ করবে সেটি আমেরিকা অনুমোদন করবে। ইরান পরিষ্কার ভাষায় তাদের বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। সহজ কথায়, আমেরিকান মিলিটারি কিন্তু ইরানের কাছে হারেনি, আমেরিকান মিলিটারি হেরেছে খোদ ডোনাল্ড ট্রাম্পের কারণে। ট্রাম্প আমেরিকান মিলিটারিকে হারিয়ে দিয়েছেন। এই যে ৬৭ বিলিয়ন ডলার খরচ করে আপনারা আসলে কি পেলেন? জি ট্রাম্প সাহেব, আমি আপনাকে প্রশ্ন করছি। অথচ F-35 একটি অনেক ভালো ফাইটার জেট, কিন্তু সমস্যা হলো আপনি আমেরিকানদের বিশ্বাস করতে পারবেন না। এখন মার্কো রুবিও এসেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, কিন্তু তার বস ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে এক ভয়ানক ক্ষতি করে ফেলেছেন। ইরান আপনাদের একটাও প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু ইরান আপনাদের মুখের ওপর একটুকুও বলেনি যে ঠিক আছে সাহেব, নিউক্লিয়ার প্রোগ্রাম বাদ দিন, আমরা অন্তত ব্যালিস্টিক মিসাইল বা দূরপাল্লার মিসাইল তৈরি করব না। তারা এটুকুও কিন্তু বলেনি। ইরান তাদের নিজের জায়গায় একদম স্ট্রং দাঁড়িয়েছিল, আপনারা ঝুঁকেছেন। ট্রাম্পের প্রথম বড় মাথা ব্যথা হলো দেশের ভেতরের রাজনীতি। যখন ইউএস কংগ্রেসে ভোট হলো, তখন ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানরা সেই ভোটে হেরে যায়। যদিও তাদের বিরোধী মেজরিটি খুব সামান্য, তবুও সেটা মেজরিটি তো। আর সেই মেজরিটি পরিষ্কার বলে দিয়েছে, সাহেব আপনি যে যুদ্ধটা লড়েছেন তা ভুল ছিল, এবার এটা বন্ধ করুন। এই ধাক্কাই যথেষ্ট ছিল না, এর ওপর এখন ডোনাল্ড ট্রাম্পের টাকা চাই। তার কথা হলো, ইরানের যুদ্ধে আমরা এত টাকা ঢেলেছি, এখন সেই টাকা তো ফেরত চাই। যুদ্ধ করতে গিয়ে যে মিসাইল বা গোলাবারুদ আপনারা খরচ করেছেন, সেই স্টক তো আবার পূরণ করতে হবে। বাজেটে সেই ঘাটতি মেটানোর জন্য তিনি একটি বড় অভিযান শুরু করেছেন। ডোনাল্ড ট্রাম্প আজকে কংগ্রেসের কাছে জরুরি ভিত্তিতে 87.6 বিলিয়ন ডলার অনুমোদনের দাবি জানিয়েছেন। এই বিশাল অঙ্কের হিসাবটা একটু লক্ষ্য করুন। আপনারা কাগজ আর কলম নিয়ে বসুন, আমি হিসাবটা মিলিয়ে দিচ্ছি। ৬৭ বিলিয়ন ডলার কি করবে? সরাসরি ডিফেন্স ডিপার্টমেন্ট বা প্রতিরক্ষা দপ্তরের জন্য রাখা হয়েছে। ২১ বিলিয়ন ডলার গোলা বারুদের জন্য, যেসব রকেট, এয়ার ডিফেন্স সিস্টেম এবং বারুদ ব্যবহার করা হয়েছে তা আবার পূরণ করতে হবে। সব তো ঢেলে দিয়েছেন আপনারা ইরানের উপরে হামলা করে, কিচ্ছু লাভ হয়নি। ১৭.৩ বিলিয়ন ডলার অপারেশনাল কস্ট, যুদ্ধ চালাতে যে খরচগুলো হয়, এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করা, সৈন্য স্থানান্তর করা, বৈশ্বিক যে বিশাল আয়োজন করা হয়েছিল তার খরচ। ১২.১ বিলিয়ন ডলার গোপন প্রোগ্রামের জন্য, যার ব্যাপারে সাধারণ মানুষের কোনো ধারণা নেই। সিআইএ বা ইন্টেলিজেন্স সংস্থাগুলো যেসব গোপন প্রোগ্রাম চালায় তাদের জন্য। তাহলে দেখা যাচ্ছে এই তিন খাতের যোগফল হচ্ছে ২১ যোগ ১৭.৩ যোগ ১২ ইন্টু 1 হচ্ছে ৬৭ বিলিয়ন ডলার। আর ৮৭ বিলিয়নের মধ্যে ৬৭ বিলিয়নই এখানে চলে যাচ্ছে। ট্রাম্প নিজেকে একজন মস্ত বড় বিজনেসম্যান মনে করেন। আমি ট্রাম্প দ্য প্রেসিডেন্টকে নয়, ট্রাম্প দ্য বিজনেসম্যানকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ায় এমন কোনো ব্যবসা আছে যেখানে আপনি ৬৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করলেন আর রিটার্ন পেলেন একেবারে জিরো, শূন্য? আমেরিকার প্রাপ্তি কিন্তু বিগ জিরো। ইরান কোনো লিখিত প্রতিশ্রুতি দেয়নি যে তারা ব্যালিস্টিক মিসাইল বা পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করবে। এক লাইনের কোনো প্রতিশ্রুতি তারা দেয়নি। এই চুক্তি সম্পূর্ণ একতরফা। আমি বারবার বলছি একতরফা। এখন বাকি হিসাবটা আসি। বাকি যে ২০.৬ বিলিয়ন ডলার, এটা কি হবে? ১১ বিলিয়ন ডলারের মধ্যে ইউএসএস ফার্মার্স বা মার্কিন কৃষকদের জন্য, যারা দেশের মানুষের পেট চালায় তাদের জন্য মাত্র ১১ বিলিয়ন। এটা ট্রাম্পের নীতি। ১.৪ বিলিয়ন ডলার মধ্য আফ্রিকার ইবোলা মহামারী মোকাবেলার জন্য একটু দান খয়রাত করবে আর কি, পূর্ণতা লাভের জন্য। আর ৩০০ মিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাস এবং কূটনীতিক যে ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য। যেহেতু আমেরিকা বোমাবর্ষণ করেছে, তাই তাদের দূতাবাসগুলো এখন টার্গেট হয়ে পরিণত হয়েছে। ফলে সেখানে বাংকার তৈরি বা অতিরিক্ত নিরাপত্তার জন্য এই টাকা। কারণ ঘাঁটিগুলো তো সরে যাবে, কিন্তু অ্যাম্বাসিগুলো তো থাকবে, সেগুলো তো রক্ষা করতে হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প যখন ফান্ডের জন্য হাত পাচ্ছেন,
আমাকে দাও, ফান্ড দাও, বেশি বেশি ফান্ড দাও কংগ্রেস থেকে। তখন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যাকে MBS বলা হয়, অন্য এক খেলায় খেলছেন, অন্য লেভেলে খেলছেন, অন্য ধারার খেলা খেলছেন। বিশ্বকাপের ফুটবলে খেলা হচ্ছে মাঠে, তিনি খেলছেন মধ্যপ্রাচ্যের রাজনীতির বোর্ডে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমঝোতায় সৌদি আরব এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি প্লেয়ার হিসেবে আবির্ভূত হয়েছে, জাস্ট লাইক এ মেসি। পারস্য উপসাগরের আশেপাশের এই তেল সমৃদ্ধ মুসলিম দেশগুলো অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত পাকা এবং শক্তিশালী। সে রিপোর্টে দাবি করা হয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তেহরানকে গোপনে আশ্বস্ত করেছেন যে চুক্তির আওতায় সৌদি আরব ইরানের কাছে যে $24 বিলিয়ন ঋণী আছে তা ওয়াশিংটনে কোনো রাজনৈতিক বাধা এলেও পরিশোধ করা হবে। এদিকে ট্রাম্প প্রশাসন বারবার জোর দিচ্ছে ইরানের কোনো ফান্ড রিলিজ করা হলে তা সম্পূর্ণ আমেরিকার কঠোর নজরদারিতে থাকতে হবে। কিন্তু সৌদি আরব ইরানকে প্রথম দফায় $12 বিলিয়ন পরিশোধের গ্যারান্টি দিয়ে দিয়েছে, যা পরবর্তীতে 2 ফেজে মোট $24 বিলিয়ন পৌঁছাবে। এই প্রথম দফার টাকা কাতারের অ্যাকাউন্টের মাধ্যমে ইরানকে দেওয়া হবে, সম্ভবত অলরেডি চলে গেছে অ্যাকাউন্টে। আমেরিকা শর্ত দিয়েছিল ইরান এই টাকা কিভাবে খরচ করবে তা তারা ঠিক করবে, কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমাদের ডিকটেট করার বা আদেশ দেওয়ার তোমরা কেউ নাও, আমাদের যা ঠিক মনে হবে আমরা তাই করব। আমেরিকার উপর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আস্থা কিভাবে হারাচ্ছে, কেন হারাচ্ছে, চলুন শুনে আসি। পুরো এই যুদ্ধের পর পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর চিন্তা ভাবনায় এক বিশাল পরিবর্তন এসেছে। তাদের কাছে এই ইরান যুদ্ধটি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে একটি চরম বিপর্যয়কর মোড়, ধাক্কাটা দরকার ছিল। তারা এখন বুঝতে পেরেছে আমেরিকা তাদের তো দূর, খোদ নিজেকেই রক্ষা করতে পারছে না, 28টা ঘাঁটি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। একটা সময় এই সৌদি আরবে আমেরিকাকে বলেছিল ইরানকে মারো, তাদের শেষ করে দাও। আবার আমেরিকা যখন যুদ্ধ থামিয়ে দিল তখন এই সৌদি আরবও বলেছিল যুদ্ধ থামালে কেন, যে কাজ শুরু করেছে তা শেষ করো। আর আজ সে সৌদি আরবই আকবারি ইরানকে বলছে, ভাই তোমাদের যে $24 বিলিয়ন আমাদের কাছে পাওনা আছে তার 12 বিলিয়ন এখনই নাও, বাকি 12 বিলিয়ন পরে দিয়ে দেব। ভাবা যায় কি হচ্ছে এসব। অন্যদিকে কাতার পাকিস্তানের ইসলামাবাদে যে শান্তি আলোচনা শুরু হয়েছিল তা মধ্যস্থতা করে সফল হয়েছে, অর্থাৎ কাতার ও সৌদি আরবের মতো দুটি বড় আরব দেশ আমেরিকার জন্য অপেক্ষা না করে ইরানের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের কাজ শুরু করে দিয়েছে। তারা বুঝে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় আর কোনো কাজ হবে না, তারা শুধু লম্বা লম্বা কথাই বলতে পারে আর টুইট করতে পারে ডোনাল্ড ট্রাম্প। আপনি যদি পুরো মধ্যপ্রাচ্যের ম্যাপের দিকে তাকান তাহলে বিষয়টি আরো স্পষ্ট হবে। ইরানের সাথে লড়াই বাঁধলে কুয়েত, কাতার বা বাহরাইন কখনো শান্তিতে থাকতে পারবে না, কারণ তাদের যাতায়াতের একমাত্র পথই হলো হরমুজ প্রণালী। আর ইরাকের কথা আলাদা, শিয়া মেজরিটির কারণে ইরানের সাথে তাদের সম্পর্ক এমনিতে অনেক ভালো। সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আল ফুজাইরা পোর্ট রয়েছে এবং সরাসরি আরব সাগরে এক্সেস আছে। ওমানেরও সরাসরি আরব সাগরে যাওয়ার পথ রয়েছে। আর ওমান তো আলাদা মাযহাব, তারা শিয়া সুন্নির মধ্যে পড়ে না, তারা খুব শান্তিতে যায়। যদিও একটা ভুল ডিসিশন তারা নিয়েছে গতকাল থেকে, আজকে ইরান আবার সেটা হুঁশিয়ারি দিয়েছে, সেটা হলো তারা নিজস্ব একটা রুট চালু করেছে ইরানকে না জানিয়ে, এটা হয়তো বন্ধ হয়ে যাবে। আসল ফাঁদে পড়ে কুয়েত, বাহরাইন এবং কাতার, তারা ফাঁদে পড়ে গেছে। শুধু তেলের ব্যবসার জন্য নয়, এই মরুভূমি অঞ্চলের দেশগুলোতে খাবার জিনিস থেকে শুরু করে টেলিভিশন, এসি, রিমোট কন্ট্রোল, টেলিফোন, মোবাইল ফোন সবকিছুই আসে ভারত কিংবা চীন থেকে এ হরমুজ প্রণালী হয়ে। এই পথ বন্ধ হলে তাদের কপালে তালা লেগে যাবে সব জায়গায়। তাই গলফ দেশগুলোর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর থেকে সম্পূর্ণ আস্থা উঠে গেছে, আমেরিকার অবিশ্বস্ত সঙ্গী। আজ আপনাদের এক কথা বলে দেবে আর কালকে আপনাদের ধ্বংসস্তূপের মধ্যে ফেলে রেখে নিজেরা কেটে পড়বে। বহুবার করেছে আমেরিকা এটা। গলফ দেশগুলো এখন তাদের সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে একটা বৈচিত্র্য আনার চেষ্টা করছে এবং বিকল্প হিসেবে তুরস্কের দিকে ঝুঁকছে। কোনো আঞ্চলিক শক্তি সরাসরি আমেরিকার জায়গা নিতে না পারলেও গলফ অঞ্চলের কর্মকর্তারা এখন এমন এক ভবিষ্যতের কথা ভাবছেন যেখানে এই অঞ্চলে ওয়াশিংটনের ভূমিকা অত্যন্ত সীমিত থাকবে। এর অংশ হিসাবে ইরানের সাথে একটি আঞ্চলিক অনাগ্রাসন চুক্তি হতে পারে, যেটার কথা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যার লিড দেবে ইরান।
ভবিষ্যতে নিরাপত্তার কাঠামো এমন হতে পারে যে গলফ দেশগুলো আস্তে আস্তে মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের দেশ থেকে সরিয়ে দেবে এবং ইরানের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করবে। সৌদি আরব, কাতার, কুয়েত সবাই ইরানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এবার একটু তাকানো যাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দিকে। মার্কো রুবিওর ড্যামেজ কন্ট্রোল মিশন, তিনি এখন দৌড়াচ্ছেন, প্রেসিডেন্ট যে ড্যামেজটা করেছেন সেটা কন্ট্রোল করার চেষ্টা করছেন। আমেরিকা যে নিজেদের ভুল বুঝতে পেরেছে তার প্রমাণ হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন সব জায়গায় ঘুরে ঘুরে বৈঠক করছেন। তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে মধ্যভোজন করেছেন, যেটাকে বলে লাঞ্চ করেছেন, এবং ইরানের হামলার মুখে তাদের সাহসের প্রশংসা করে বলেছেন, আমরা আপনাদের পুরনো বন্ধুদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু করব না। আরে বেটা, তোমরা তো নিজেদের রক্ষা করতে পারো না, তোমরা আবার আরেকজনকে রক্ষা করবা? এটাকে বলে ড্যামেজ কন্ট্রোল। ডোনাল্ড ট্রাম্প 1 মাসে তার ট্রুথ সোশ্যাল পোস্ট এবং যুদ্ধ পরিচালনার ভুল নীতির মাধ্যমে যে ক্ষতি করেছেন তা আমেরিকার কয়েক দশকের খাটুনি আর বিনিয়োগকে ধূলিসাৎ করে দিয়েছে। এই একই কাজ ট্রাম্প ভারতের সাথেও করেছিলেন। প্রথমে ভারতকে ইন্দো প্যাসিফিক জোটে আসার জন্য খুব তোষামত করলেন, তারপরে ভারতের উপর শুল্ক চাপিয়ে দিয়ে বললেন ভারত আমাদের লুট করছে। চুক্তি অনুযায়ী 100 টাকার জিনিস 100 টাকায় কেনা বেচা হলে সেটা লুটপাট কিভাবে হয়? ট্রাম্পের পর আমেরিকা পরবর্তী যে প্রেসিডেন্ট আসুক না কেন, যে দলেরই আসুক না কেন, তাকে প্রথম 1 বছর সারা বিশ্বে ঘুরে ঘুরে শুধু ক্ষমা চাইতে হবে। লিটারালি ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ইউকে সব জায়গায় গিয়ে বলতে হবে, ভাই আগের জন্য যা ভুল ভালো হয়ে গেছে তা ভুলে যাও, চলো আমরা আবার আগের মতো সম্পর্ক শুরু করি। বেচারার কি কষ্টটাই না হবে। বিশ্ব রাজনীতিতে এতদিন যারা নিজেদের সুপার পাওয়ার বলে দাপট দেখিয়ে এসেছে, সেই আমেরিকার দম্ভ আজ পারস্য উপসাগরের পানিতে ভেসে গেছে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকি দিয়ে ইরানকে হাঁটু গেড়ে বসাবেন, অথচ দিন শেষে খোদ ট্রাম্পকে ইরানের সামনে কার্যত আত্মসমর্পণ করতে হয়েছে। আমেরিকার 67 বিলিয়ন ডলারের সামরিক আয়োজন আজ বিগ জিরো বা শূন্য প্রাপ্তিতে রূপ নিয়েছে। ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বা দূরপাল্লার মিসাইল কোনো কিছুই বন্ধ করার এক লাইনেরও লিখিত প্রতিশ্রুতি দেয়নি, উল্টো আমেরিকার শর্তকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, খেলার আসল টুইস্ট এসেছে যখন ট্রাম্প প্রশাসনের চোখের সামনে দিয়ে সৌদি আরব এবং কাতার আমেরিকার নির্দেশ অমান্য করে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তেহরানকে আশ্বস্ত করেছেন, আমেরিকা বাধা দিলেও তাদের পাওনা 24 বিলিয়ন ডলার কাতার অ্যাকাউন্টের মাধ্যমে ঠিকই ইরানের পকেটে পৌঁছে যাবে। যে গলফ দেশগুলো একসময় আমেরিকার উপর ভরসা করত, তারা এখন বুঝে গেছে আমেরিকা এবং অবিশ্বস্ত এবং স্বার্থপর সঙ্গী, যে কোনো মুহূর্তে বন্ধুদের ধ্বংসস্তূপে ফেলে পালিয়ে যেতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঘুরে ঘুরে ড্যামেজ কন্ট্রোল করার ব্যর্থ চেষ্টা করছেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ভাই। ট্রাম্পের 1 মাসেরও ভুল নীতি আর উগ্র টুইট আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানান, আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের দেখছিলেন শুনছিলেন একটু লিখে পাঠান। আজ আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।